আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় ভারতের পররাষ্ট্রনীতির টপ এমসিকিউজ। এখানে আমি 33টা এমসিকিউ রেখেছি যেগুলো পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট এবং এক বলতে পারো এই 33টি তোমার সাজেশন। তো একটা জিনিস মনে রাখবে, টেক্সট বই খুঁটে পড়তে হবে আমাদের, যে সেমিস্টার সিস্টেমের এটা নিয়মই এমসিকিউর জন্য বিশেষ করে। তবুও এই 33টি প্রশ্ন যারা পাবে আমি আশা রাখছি তোমরা পরীক্ষায় 100% এই কোশ্চেনগুলোর মধ্যে কমন পাবে। তবে অবশ্যই এর আগে টেক্সট বইটি তোমাকে খুঁটে পড়তে হবে আর এই 33টি প্রশ্ন অবশ্যই তুমি মনে রাখবে। তাহলে এই বেস্ট টপ 33টি প্রশ্ন আজকে আলোচনা করছি। প্রশ্ন নম্বর 1, আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনককে? তোমরা জানো আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনক অপশন এ নেহেরু, অপশন খ ইন্দিরা গান্ধী, অপশন সি লাল বাহাদুর শাস্ত্রী, অপশন ডি মোরারজি দেশাই। তোমরা অবশ্যই সঠিক উত্তরটি কমেন্টে লিখবে, তারপর আমি বলছি নেহেরু, আর লাস্টে বলবে কতটা তোমার ঠিক হলো। বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য কী? ক ক্ষমতা প্রদর্শন, খ জাতীয় স্বার্থ রক্ষা, গ অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, ঘ ভীতি প্রদর্শন। সঠিক উত্তরটি হবে জাতীয় স্বার্থ রক্ষা। প্রশ্ন নম্বর 3, সার্ক একটি আঞ্চলিক সংগঠন, রাজ্যভিত্তিক সংগঠন, আন্তর্জাতিক সংগঠন, না অপশন 4 সর্বভারতীয় সংগঠন? উত্তর হবে আঞ্চলিক সংগঠন। তোমরা জানো সার্ক 1985 সালের 8ই ডিসেম্বর সার্ক গঠন হয়েছিল। কোথায় গঠন হয়েছিল? বাংলাদেশের রাজধানী ঢাকায় সার্ক গঠন হয়েছিল। সর্বমোট 60টি দেশ গিয়েছিল, 60টি দেশ মিলিত হয়ে 1985 সালে সার্ক গঠন করেছিল। আর বর্তমানে সার্কের সদস্য হলো 8টি। আর নবনিযুক্ত সার্কের সদস্য দেশটির নাম কি? নবনিযুক্ত সার্কের সদস্য দেশটির নাম আফগানিস্তান। এটা মনে রাখবে। প্রশ্ন নম্বর 4, সার্ক গঠিত হয়েছে কোথায়? দক্ষিণ এশিয়ার দেশগুলোর দ্বারা, পশ্চিম এশিয়ার দেশগুলোর জন্য, মধ্যপ্রাচ্যের সম্পদ দখলের উদ্দেশ্যে, না শুধু ভারত, বাংলাদেশ, পাকিস্তানের জন্য? না, সার্ক গঠিত হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলো দিয়ে, বা দক্ষিণ এশিয়ার দেশগুলোর উন্নতির জন্য সার্ক গঠন হয়েছে, এটা মনে রাখবে। সার্ক প্রতিষ্ঠিত হয় আমি বললাম 1985 সালে, অপশন 1। 6, বর্তমান সার্কের সদস্য কত? অবশ্যই সঠিক উত্তরটি লিখবে 8। সার্ক যখন প্রতিষ্ঠা হয় সার্কের সদস্য কত ছিল? 7, বর্তমানে 8। নতুন সদস্য দেশটির নাম কি? আফগানিস্তান। আফগানিস্তান কবে সার্কের সদস্য লাভ করে? 2007 সালে। ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। প্রশ্ন নম্বর 7, সার্কের স্থায়ী সচিবালয় অবস্থিত নয়াদিল্লিতে, খ ঢাকায়, গ কাঠমান্ডুতে, খ কলম্বোতে। মানে সার্কের সদর দপ্তর কোথায়? সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে। মনে রাখবে ব্যাপারটা। আমি পার্ট 1-এ এগুলো বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যারা এই ভিডিওটি দেখোনি কনসেপ্টের, তারা অবশ্যই সেই কনসেপ্টের ভিডিওগুলো দেখলে এগুলো মনে গেঁথে থাকবে। 8, ভীষণ ইম্পর্টেন্ট, আমরা কোনো পক্ষ বা সামরিক একটি পক্ষেরই অন্তর্ভুক্ত। আমরা কোনো পক্ষ বা সামরিক একটি পক্ষেরই অন্তর্ভুক্ত। এই উক্তিটি কে করেছিল? এই উক্তিটি করেছিল ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। আমরা একটি পক্ষের অন্তর্ভুক্ত, যিনি জোট নিরপেক্ষতা নীতিতে এই কথাটি বলেছিল, মনে রাখবে। তামিল জঙ্গি গোষ্ঠী এলটিটি এর পুরো নাম কি? মনে রাখবে তামিল জনগোষ্ঠী এলটিটি এর পুরো নাম অপশন খ লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম। তোমরা দেখতেই পাচ্ছ এটা শ্রীলঙ্কার তামিল জনগোষ্ঠী, এই গ্রুপটা। অপশন খ হবে সঠিক উত্তর। এগুলো অবশ্যই তোমরা খাতায় লিখবে, নোটস ডাউন করে রাখবে এবং পরীক্ষা এসে মিলাই দেখবে, এগুলো থেকে অবশ্যই কমন আসবে। কাশ্মীর সমস্যা ভারতের সঙ্গে কোন দেশের প্রধান সমস্যা? অবশ্যই অপশন এ চীন, অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন গ পাকিস্তান, খ নেপাল। তাহলে উত্তর হবে, সঠিক উত্তর হবে পাকিস্তান। কাশ্মীর সমস্যা পাকিস্তানের সাথে আমাদের ভারতবর্ষের, তাই না? কার্গিল যুদ্ধ হয়েছিল ওই জন্য। তারপরে 1965 সালের যুদ্ধ হয়েছিল, পাকিস্তানের সমস্যা। ভারত পাকিস্তানের মধ্যে তাসকন্দের চুক্তি কবে হয়? 1966 খ্রিস্টাব্দে, খ 1972, গ 1999, ঘ 1998। সঠিক উত্তরটি হবে 1966 খ্রিস্টাব্দে। মনে রাখতে হবে তোমাদের, ভারতের প্রথম প্রধানমন্ত্রী যে বিদেশে মারা গিয়েছিল তার নাম লাল বাহাদুর শাস্ত্রী, আর পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খানের মধ্যে বর্তমান উজবেকিস্তানের রাজধানী কোথায়? তাসকন্দ। সেখানে একটা চুক্তি হয়েছিল 1965 সালে, ভারত পাকিস্তান যুদ্ধ শেষ হওয়ার পর একটা চুক্তি হয়েছিল, সেটাকে বলা হচ্ছে তাসকন্দের চুক্তি। ঠিক আছে, এখানে নিচে 12 নম্বর প্রশ্ন দিয়েছি, কাদের মধ্যে তাসকন্দ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? একটু আগে বললাম, অপশন গ হবে সঠিক উত্তর, লাল বাহাদুর শাস্ত্রী আর আইয়ুব খান। ঠিক আছে, 13 নম্বর প্রশ্ন দেখো, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কত সালে? অবশ্যই 1972 সালে ভারত আর পাকিস্তানের মধ্যে কি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? সিমলা চুক্তি, তাই না? ভারতের পক্ষ থেকে ইন্দিরা গান্ধী ছিল তখন। 1972 সালে বাংলাদেশের মুক্তি সংগ্রাম আন্দোলন হয়েছিল না 1971 সালে, তারপর 72-এ গিয়ে সিমলা চুক্তির মাধ্যমে একটা চুক্তি হয়েছিল ভারত আর পাকিস্তানের মধ্যে, এলওসি কন্ট্রোল। সিমলা চুক্তি কার মধ্যে হয়েছিল? যেটা আমি বললাম তোদের, ভারত এবং পাকিস্তানের মধ্যে। অপশন ক সঠিক উত্তর। 15 নম্বরটা ভীষণ ইম্পর্ট্যান্ট, মোদী সরকার 2019 সালের অগাস্ট মাসে ভারতীয় সংবিধানের কোন ধারাটি বিলোপ করেন? এখানে টাইপিং একটু ভুল আছে, বিলোপ করেন হবে। তো মনে রাখবে আর্টিকেল 370, নাম শুনেছি অবশ্যই, 370 ধারায়। 16 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশ যৌথ সামরিক বাহিনীর নাম কি? ভারত আর বাংলাদেশ মিলে যৌথ সামরিক বাহিনীর নাম কি? মিশ্র বাহিনী, অপশন খ শক্তি বাহিনী, গ মুক্তি বাহিনী, ঘ যোদ্ধা বাহিনী। উত্তর হবে মুক্তি বাহিনী, গ। অবশ্যই 1971-এ যখন ভারত বাংলাদেশ স্বাধীন হলো, তখন ভারতের পক্ষ থেকে ইন্দিরা গান্ধী বাংলাদেশকে সাপোর্ট করেছিল এবং ভারত বাংলাদেশ যে আর্মি গ্রুপ রেখেছিল তাদের নাম দিয়েছিল মুক্তি বাহিনী, মনে রাখবে।
নতুন 17 নম্বর প্রশ্ন, নতুন স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশে জন্ম হয়। বাংলাদেশ কবে স্বাধীনতা লাভ করে? 1971 সালে। বাংলাদেশের স্বাধীনতার প্রধান নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বা পরীক্ষা আসতে পারে মুজিবুর রহমানকে কী বলা হয়? বঙ্গবন্ধু বলা হয়। মুজিবুর রহমান কোন দলের নেতা ছিলেন? আওয়ামী লীগ, মনে রাখবে। তিস্তা জলবন্টন কোন দুটি দেশের সমস্যা? মনে রাখবে ভারত আর বাংলাদেশ। এভাবে যে দেশের যে সমস্যা তা আমরা পার্ট 2 আলোচনা করেছি একটা ভিডিওতে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। এখান থেকে একটা প্রশ্ন আসবে যে তিস্তা জলবন্টন কোন দেশের সমস্যা, তামিল সমস্যা কোন দেশের সমস্যা, ভাষা নিয়ে কোন দেশের মধ্যে সমস্যা আমাদের ইন্ডিয়ার, একটা প্রশ্ন আসবে, মনে রাখবে। 19 নম্বর প্রশ্নটা দেখো, ভারতে 1991 খ্রিস্টাব্দে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে? মনে রাখবে বাজার অর্থনীতির সূচনা ঘটে অপশান ঘ নরসিমা রাও এর আমলে। নরসিমা রাও। 20 নম্বর অপশান মনে রাখবি, 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে কোন দেশের? আমেরিকার। 123 চুক্তি 2007 সালে হয়েছিল, মনে রাখতে পারো। আচ্ছা, নিচে প্রশ্নটাই আছে, 123 চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 2007 সালে, মনে রাখবি। 22 নম্বর প্রশ্ন মনে রাখবি, ভারত রাশিয়ার আন্তঃসরকারি কমিশনের নাম কি? একদম IRIGC, অপশান এতেই আছে, এটা মনে রাখবি। 23 নম্বর, খুবই ইম্পর্টেন্ট একটা বই, দ্য মেকিং অফ ফরেন পলিসি, গ্রন্থটির লেখককে? জোসেফ ফ্রাঙ্কেল, মনে রাখবি। অপশান বি হবে জোসেফ ফ্রাঙ্কেল, দ্য মেকিং অফ ফরেন পলিসির লেখক। 24 নম্বর প্রশ্ন দিয়েছি, 1985 সালে সার্ক গঠনের প্রস্তাব গৃহীত হয় ঢাকায়। ভালো করে মনে রাখবি, সার্কের সদর দপ্তর কোথায়? নেপালের রাজধানী কাঠমান্ডুতে। আর সার্ক গঠনের প্রস্তাব কোথায় গৃহীত হয়েছিল? ঢাকায়। বাংলাদেশের রাষ্ট্রপতি কে ছিল তখন? AM এরশাদ। কোন দেশের বাধাদানের ফলে চীন এখনও সার্কের গ্রুপের সদস্যপদ পায়নি? একদম ভারতের বাধাদানের ফলে চীন সার্কের গ্রুপ হয়নি, অপশান বি সঠিক উত্তর। 26, ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র কবে স্বাক্ষরিত হয়? 1999 সালে, অপশান এ সঠিক উত্তর। মনে রাখবি, ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বাস যাত্রা করে পাকিস্তানে গিয়েছিল এবং পাকিস্তানের জমিনে একটা লাহোর ঘোষণাপত্র করেছিল 1999 সালে। এটা আমাদের মনে রাখতে হবে। 1998 সালে যখন প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করা হয়, তারপর 1999 সালে করা হয়, তার 3 মাস পরেই তারা আবার কার্গিল যুদ্ধ শুরু হয়। তাহলে অনেক নিমকহারামের পরিচয় দিয়েছিল এখানে পাকিস্তান। 27 নম্বর, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য দক্ষিণ পূর্ব এশিয়া সংগঠনটির নাম কি? দক্ষিণ পূর্ব এশিয়া সংগঠনের নাম হচ্ছে এশিয়ান, মনে রাখবে। দক্ষিণ পূর্ব এশিয়া সংগঠনের নাম হচ্ছে এশিয়ান। আর হচ্ছে সাউথ, আর এটা 28 নম্বরটা মনে রাখবি, নিম্নলিখিত কার প্রধানমন্ত্রীত্বকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী গুজরাট মতবাদ উত্থাপিত হয়? তখন প্রধানমন্ত্রী ছিল SD দেবগৌড়া। আচ্ছা, অপশান এখানে দেওয়া নাই, অপশান 4টা দেওয়া আছে, উত্তর দেওয়া নাই, উত্তর হবে HD দেবগৌড়া, মনে রাখবি, অপশান ডি সঠিক উত্তর। কোন ভারতীয় প্রধানমন্ত্রী চীনের সাথে পঞ্চশীল স্বাক্ষর করেন? ভারতীয় প্রধানমন্ত্রী হচ্ছে জওহরলাল নেহরু। তো জওহরলাল নেহরু আর হচ্ছে চীনের প্রধানমন্ত্রী ছিল ঝৌ এন লাই। কী নাম? ঝৌ এন লাই। এর মধ্যে কী হয়েছিল? পঞ্চশীল চুক্তি, মনে রাখবি। পঞ্চশীল চুক্তি কবে স্বাক্ষরিত হয়? পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় হচ্ছে 1955 সালে, 1954-55 সালে, মনে রাখবি। তাহলে অপশান এখানে 1954 আছে, তাহলে অপশান 1954। অপশান যদি 1954 না পাও, ভালো করে মনে রাখবে, তখন উত্তর লিখবে 1955। আর অপশানে যখন 54 থাকবে তাহলে অবশ্যই তোমরা 54 করবে। অপশান 55 থাকলে অবশ্যই 55 করবে, না 54-55 দুটাই অ্যান্সার হয়। ভারত পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণ কবে ঘটায়? দ্বিতীয়বার মতো 1998 সালে, তাই না? অপারেশন শক্তির মাধ্যমে। কী নাম ছিল অপারেশনটার? অপারেশন শক্তি। সবগুলো ডিটেলসে কনসেপ্ট আলোচনা করা হয়েছে, তোমরা ভিডিও দেখবে। ভারতের পরমাণু নীতির মূল কথা কি? নো ফার্স্ট স্ট্রাইক, অপশান বি হবে সঠিক উত্তর। এটা কে করেছিল নো ফার্স্ট স্ট্রাইক? এটার প্রবক্তাকে? ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, মনে রাখবি, অটল বিহারী বাজপেয়ী। কোন দেশের বাধাদানের ফলে এটা ডাবল হয়ে গেছে? উত্তর হবে ভারত। 32 নম্বর। যাক, এটা এবার ভারত ও পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ কবে হয়? ভারত ও পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ হয় 1999 সালে, 1999। ভারতের কার্গিল যুদ্ধের ক্যাপ্টেন কে ছিল? বিক্রম বাত্রা, মনে রাখবি। আর কার্গিল দিবস কবে পালন করা হয়? 26শে জুলাই। এই ডেটটা ইম্পর্টেন্ট, মনে রাখবি। শ্রীলঙ্কায় ভারত শান্তি বাহিনী কবে পাঠায়? 1987 সালে, অপশান বি হবে সঠিক উত্তর। আচ্ছা, CTBT এর পুরো নাম কি? কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান্ড ট্রিটি। কোথায় আছে? অপশান সিতে আছে। তো কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান্ড ট্রিটি, এটা হবে সঠিক উত্তর, মনে রাখবে। বান্দুং সম্মেলন কবে হয়? তোমরা জানো বান্দুং সম্মেলন হয়েছিল 1955 সালে। আর বেলগ্রেড সম্মেলন হয়েছিল 1961 সালে, বেলগ্রেড সম্মেলনে। আর বেলগ্রেড সম্মেলনে যুক্ত হওয়া নেতাগুলোর নাম মনে রাখবি, জওহরলাল নেহরু, মার্শাল টিটো, ডক্টর সুকর্ণ, এগুলো ইম্পর্টেন্ট নেতা না আসতে পারে। আর যেমন পঞ্চশীল নীতি কার মস্তিষ্ক প্রস্তুত, একটা প্রশ্ন ছাড়া গেছে, সেটা উত্তর হবে জওহরলাল নেহরু। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। লাস্ট 33 নম্বর সাজেশন তোমার জন্য প্রশ্ন, ভারতের বিদেশ নীতির মূল কোন নীতির উপর ভিত্তি করে গঠিত ভারতের বিদেশ নীতি? উত্তর হবে জোট নিরপেক্ষতা। জোট নিরপেক্ষতাকে মনে রাখবি, জোট নিরপেক্ষতার জনককে? জওহরলাল নেহরু। জোট নিরপেক্ষতা কোথায় শুরু হয়? ভারতে। জোট নিরপেক্ষতায় আরও বিভিন্ন সদস্য দেশগুলোর মধ্যে কে কে আসছিল এগুলো মনে রাখতে হবে। মিসর থেকে গামাল আবদেল নাসির, ডক্টর সুকর্ণ, ঘানা থেকে নুরকুমা, এগুলো মনে রাখবি। আশা করছি তোমরা কটা উত্তর তোমাদের ঠিক হলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে লিখবে এবং আমাকে জানাবে। আর এই 33টা পড়লে তুমি 100% এখান থেকে কমন পাবে, আমি তোমাদের কথা দিচ্ছি। তোমরা পরীক্ষা দেওয়ার পর একবার মিলিয়ে নেবে। থ্যাংক ইউ। এর পরবর্তী ভিডিও, পরবর্তী পঞ্চম অধ্যায়, চতুর্থ অধ্যায়, তৃতীয় অধ্যায় আমরা আলাদা করে পরবর্তীতে আলোচনা করব। ততক্ষণে থ্যাংক ইউ। অবশ্যই জানাও তোমাদের কটা ঠিক হলো। ভালো থেকো। তোমরা সাজেশনের এই ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য নিচের নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। মেসেজে তোমার নাম, জেলার নাম, শহর বা গ্রামের নাম লেখো এবং কোড লেখো।
পিডিএফের কোড NPT20।